আপনি দেখেন জনাব তারেক রহমান বলেছে এই স্মৃতি জাদুঘর উদ্বোধন হবে, কয়েকদিন আগে স্পিকার ডেপুটি স্পিকার এসে বলল দ্রুত সময়ের মধ্যে উদ্বোধন হবে, কিন্তু এখন পর্যন্ত উদ্বোধন হচ্ছে না। জুলাই স্মৃতি জাদুঘর আজকে থেকে 3 মাস আগে উদ্বোধন করা যেত। সেই জুলাই স্মৃতি জাদুঘর যতদিন সেখানে থাকবে, এই বাংলাদেশে ওই স্বৈরাচার যার পতন হয়ে গিয়েছে, যে তার জন্মস্থানে ফিরে গিয়েছে, সে তো ফিরতেই পারবে না, আগামীতেও কোনো স্বৈরাচার তৈরি হইতে পারবে না যদি এই স্মৃতি জাদুঘর থাকে। এই জন্য সবাই মিলে কিভাবে এই স্মৃতি জাদুঘর উদ্বোধন না করা যায়, প্রলম্বিত করা যায়, বাধা তৈরি করা যায়, সেই অপচেষ্টা করছে। এবং আমরা জানতে পারলাম সেই স্মৃতি জাদুঘরের গেট দিয়ে ঢোকার সময় যে প্রাচীর, ওই প্রাচীরের এখানে উপরে তার কাটা আছে। ওই তার কাটায় ফেলানির যে ঝুলন্ত লাশ কুড়িগ্রামের সীমান্তে, তার একটা প্রতিকৃতি ছিল। এখন নাকি সেই প্রতিকৃতিটা নাই, সরিয়ে ফেলা হয়েছে। সেখানকার আয়নাঘর যেভাবে ডিজাইন করা ছিল, সেখানকার গুম করা স্মৃতিগুলো যেভাবে তুলে ধরা ছিল, সেগুলো আর নাকি সেভাবে নাই, সেগুলো পরিবর্তন করা হচ্ছে। তাহলে একটা জিনিস লক্ষ্য করতে হবে আমাদের এই ফাইটটা আমাদের নিজেদের মধ্যে, যারা আমরা এই জুলাইয়ে একসাথে রাজপথে ছিলাম, তখন হয়তো আমাদের লক্ষ্যটা ছিল যে আমাদের এই দেশটাকে স্বৈরাচার মুক্ত করতে হবে, আমরা এক হয়ে গিয়েছিলাম। এটা ছিল প্রথম ধাপ। কিন্তু দ্বিতীয় ধাপ যেটা, আমার বাংলাদেশটাকে আমরা যেভাবে চাই দেখি সেভাবে তৈরি করতে হবে, এই জায়গায় সবার উদ্দেশ্য কিন্তু এক না। এই জায়গায় একটা স্পষ্ট বিভাজন আছে। আমি আমার জায়গা থেকে আপনাদেরকে এই অনুরোধটা করব, আমাদের এখন নিজেদের মধ্যে বিভাজন তৈরি করার জন্য অসংখ্য এজেন্ট, প্রোপাগান্ডা সেল, মেশিন এবং হাজার হাজার কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। আমাদের সেই জায়গাটা থেকে যে কোনো মূল্যে বেরিয়ে আসতে হবে। আপনারা দেখেছেন কয়েকদিন আগে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে আমরা দেখলাম কালের কণ্ঠ 1 ঘন্টায় 8টা ফটোকার্ড ছেপেছে, 3 দিনে 98টা ফটোকার্ড ছেপেছে। তাহলে এই যে প্রজেক্ট কিন্তু এই যে মিডিয়া, এই মিডিয়া কিন্তু দেশের জনগণের উদ্দেশ্য বা পারপাস সার্ভ করা মিডিয়া না। এই মিডিয়া হচ্ছে ব্যক্তি, গোষ্ঠী, প্রতিষ্ঠানের পারপাস সার্ভ করা মিডিয়া। আমরা হয়তো দেশে দেখি যে এই প্রতিষ্ঠান এই মিডিয়ার পিছনে আছে, কিন্তু ওই প্রতিষ্ঠানের পিছনে কোন প্রতিষ্ঠান, কোন দেশ, কোন এজেন্সি আছে হয়তো আমরা সেটা জানি না। তাই আমাদের সবচেয়ে জরুরি আসলে এখন নিজেদের মধ্যকার, আমি যেটা মনে করি, ছোটোখাটো মনোমালিন্য, বিভাজন, এই জায়গাটা থেকে বের হয়ে এসে একসাথে কাজ করা। আরেকটা বিষয় হচ্ছে এই তরুণ প্রজন্মকে আসলে বুঝাতে হবে অ্যাকচুয়াল যে ইতিহাসটা, স্মৃতিটা, এটা তুলে ধরা খুব জরুরি। আমার কিন্তু আপনারা যে ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশোনা করেছেন সেটাতে আমার এক্সপার্টিস নেই, কিন্তু আমি 10-15 জনের ফেসবুকের লেখালেখি ফলো করি, একটু বোঝার চেষ্টা করি, আমার জ্ঞানের সাথে রিলেট করার চেষ্টা করি। আমি মনে করি আমাদের এই রিলেশনটা, এই জ্ঞানের কম্বিনেশনটা, এটা খুব দরকার। কারণ এটা যদি না হয় তাহলে 2টা প্যারালালি ফাইট চলবে, যেটা ধরেন 20-20 করে চলতেছে, কিন্তু আমরা 30-এর বিরুদ্ধে জিততে পারতেছি না। কিন্তু 20-20 একত্রিত হলে এটা হয়তো 50 হয়ে যাবে, তখন আমরা কিন্তু সেটার বিরুদ্ধে ওই ফাইটটাতে জিতব। এবং আমি আপনাদের কাছে এইটুকু শুধু অনুরোধ করতে চাই যে আমাদের এখন খুব বেশি প্রয়োজন আমাদের নিজেদের মধ্যে একটা বোঝাপড়া তৈরি করা, একটা ঐক্যবদ্ধ থাকা, এবং আমাদের এই যে চিন্তা, ভাবনা, বোঝাপড়া, এটাকে রিঅ্যাক্টিভভাবে না, বরং রিসেপটিভভাবে, মানে গ্রহণ করে আমি যুক্তি দিচ্ছি, উত্তর দিচ্ছি, এইভাবে পুরো পৃথিবীর মানুষের সামনে নিয়ে আসা, পুরো দেশের মানুষের সামনে নিয়ে আসা। 2013 সালে যখন শাপলায় গণহত্যা হয়, তখন আমি ক্লাস 10-এর ছাত্র, আমি তখন পঞ্চগড়ে ছিলাম। আমি এই শাপলা গণহত্যার এই তীব্রতা সম্পর্কে জেনেছি জুলাই অভ্যুত্থানের পরে। এটা মনে হতে পারে যে আমি কিভাবে এতটা অজ্ঞ হতে পারি, কিন্তু দুঃখজনক হলে এটাই সত্য যে এই তথ্যগুলো আমার ওই পঞ্চগড় জেলার সীমান্তবর্তী একটা গ্রাম পর্যন্ত পৌঁছায়নি, এই বিভৎসতাগুলো পৌঁছায়নি। এ কারণে মানুষ মনে করে শেখ হাসিনা শুধু এই জুলাই গণ অভ্যুত্থানের এই গণহত্যাকারী। তাহলে আমাদের যেটা প্রয়োজন, যেভাবে এই দেশের আলেম সমাজকে
ট্যাগ দিয়ে একটা ফ্রেম বন্দি করে পশ্চাৎপদ হিসেবে তুলে ধরার অপচেষ্টা দেশ এবং দেশের বাইরে থেকে করা হয়েছে। এই ফ্রেমগুলোকে ভেঙে দিতে হবে, ভেঙে দিতে হবে ওই জ্ঞানের মাধ্যমে, প্রজ্ঞার মাধ্যমে, যুক্তির মাধ্যমে। আমরা এটা যখন যাই, কথা বলি, আমার সুযোগ হয় যখন, আমরা যখন আড্ডা দিই, আমাদের কমই এই যে ঘরানা এখান থেকে যারা উঠে আসে, বিভিন্ন মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে যারা উঠে আসে, যারা অনেক পড়াশোনা করে, তাদের সাথে যখন কথা বলি, আমাদের অনেক ক্ষেত্রে আমাদের জ্ঞানটাকে খুব কম মনে হয়। কিন্তু ওই যে আমি মনে করি ওই প্রজ্ঞা জ্ঞানের জায়গাটা, এটাকে মেইন স্ট্রিম করাটা খুব জরুরি। সেই জায়গা থেকে আমাদের সবার একসাথে এই কাজ করা, এটা খুব বেশি জরুরি। এবং আমি ওসমান হাদি ভাইয়ের সাথে আমরা একসাথে জাতীয় নাগরিক কমিটিতে কাজ করেছিলাম। তো আমরা একদিন একসাথে আলোচনা করছিলাম যে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন যেটা হলো তার ঠিক আগে আগে তো বলছিল যে আমাদের কত বড় দুর্ভাগ্য যে একটা গণহত্যাকারী রাজনৈতিক দল এখনো এই দেশে, তার নিষিদ্ধের জন্য আমাদের চিন্তা করা হচ্ছে, আমাদের ভাবতে হচ্ছে এই নিষিদ্ধের জন্য হয়তো আমাদের আবার আন্দোলন করতে হবে। তো উনি বলল যে এটা আমাদের মনস্তত্ত্ব, আমাদের চিন্তা, আমাদের রক্তে এই ধরনের পশ্চাৎপদতা মিশে গেছে। এটা থেকে বের হওয়ার জন্য আমাদের প্রত্যেকটা পদে পদে ধাক্কা দিতে হবে এবং এটা আমাদের আরেকটা লড়াই করে অর্জন করে নিতে হবে যে গণহত্যাকারীদের এই দেশে রাজনীতি করার অধিকার থাকতে পারে না। একইভাবে এইরকম যে কোনো অর্জনের ক্ষেত্রে এটা আমাদের লড়াই করে অর্জনটা করে নিতে হবে। আমাদেরকে যতটা পিছনে রাখা হয়, দূরে রাখা হয়, লড়াইটা তত প্রকট হতে হবে। অন্যথায় এই ভূমি যাদের ছিল, এই ভূমিতে তাদেরকেই পরদেশী করা হবে, যেমনিভাবে আমাদের ফিলিস্তিনে আমাদের মজলুম ভাইদের করা হয়েছে, করা হচ্ছে, করার চেষ্টা করছে। আমরা ইনশাআল্লাহ বিশ্বাস করি যে আমাদের মধ্যে মহান আল্লাহ তাআলা সেটুকু আমাদেরকে তৌফিক দান করবেন যে আমরা একসাথে আমাদের এই যে লড়াই, এই লড়াই আমরা কাজ করব এবং ইনশাআল্লাহ আমরা সবাই মিলে আমাদের এই যে কাঙ্ক্ষিত বাংলাদেশ, আমাদের এই পবিত্র ভূমি, যেই ভূমি আমরা যখন আসলে কিছুটা ইতিহাস পড়ি, এই ভূমি বা এই অঞ্চল থেকেই তো আমাদের সেই যাত্রাটা হবে। সেটা হোক পায়ে হেঁটে, হোক হামাগুড়ি দিয়ে, আমাদের সেটার জন্য তো প্রস্তুত হতে হবে একসাথে। এবং খুবই দুঃখজনক যেটা, যে এমন একটা অবস্থায় তৈরি করা হয়েছে, একটা ট্যাবু তৈরি করা হয়েছে। মুসলিম তারা কালিমার পতাকা তারা নিয়ে যাবে, এটা কিভাবে লেখার প্যাটার্ন হবে, কোন কালারের হবে, পতাকার ব্যাকগ্রাউন্ড কি হবে, লেখার কালার কি হবে, কোনটা হলে ঠিক, কোনটা বেঠিক, এটা ঠিক করে দিচ্ছে এমন মানুষগুলো যাদের সাথে এই ইসলামের দূর দূরান্তেও সম্পর্ক নেই। তাহলে আমাদেরকে দুর্ভাগ্যজনকভাবে কত দূরে নিয়ে যাওয়া হয়েছে এবং আমরা অনেকেই হীনমন্যতা থেকে ওইটাকেই আইডিয়াল একটা মানে ল হিসেবে ফলো করে যাচ্ছি যে ওইটাই করতে হবে, ওইটার বাইরে গেলে আমরা আলাদাভাবে ফ্রেমিং হয়ে যাব। এ হচ্ছে আমাদের বর্তমান হীনমন্যতার জায়গা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আসলে বাসা থেকে যখন বের হই, আমি এই উদ্দেশ্যে বের হয়েছিলাম যে আমি মোহাম্মদপুরে যাচ্ছি। তো পরবর্তীতে মোহাম্মদপুরের কাছাকাছি এসে যখন গুগল ম্যাপে যাই, গিয়ে দেখি যে আমি যতটুকু আসছি তার চেয়েও ডাবল দূরত্ব এখন আছে সামনে। তো মনে হচ্ছিল যে আমি আসলে মোহাম্মদপুর বসিলা পার হওয়ার পরে মনে হচ্ছিল আমি মনে হয় পঞ্চগড়ের কাছাকাছি চলে আসতেছি। তো তারপর যখন এখানে নামলাম আসলে মন ভালো হয়ে গিয়েছে। তো মাশাআল্লাহ, আপনারা এত সুন্দর একটা পরিবেশে থাকেন এবং এখান থেকে 30 মিনিটের মধ্যে আমার মনে হয় আশা করি যে আমরা ঢাকার সেন্টারে যেতে পারি। সো এটাও একটা আসলে সৌভাগ্য আমাদের। আমি আসলে আপনাদের সামনে এখানে যে আঙ্গিকে যেই বিষয়গুলো নিয়ে কথা হয়েছে, আলোচনা হয়েছে, সে বিষয়ে কথা বলার ততটুকু আসলে যোগ্যতা আমার নেই। কিন্তু
যখন আমি এই টপিকটা দেখি তখন আমার মনে হয়েছিল যে আমি অল্প কিছু দিনে এই বিষয়ের বেশ কিছু জিনিস দেখেছি। এই বিষয়গুলো নিয়ে তো কথা বলা যেতেই পারে, কারণ আমরা এই জুলাই অভ্যুত্থানের রাজপথের সহযোদ্ধা, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় পরিচয়। এবং 17 জুলাই যখন আমাদেরকে বাধ্যতামূলকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবহার করে ফোর্সফুলি ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়, যখন ভিসি চত্বরে আমি হাসনাত বসে গিয়ে বললাম যে আমরা ক্যাম্পাস ছাড়বো না, পৃথিবীতে কি মহামারী চলছে নাকি, তখনও আমাদেরকে সেখান থেকে টেনে হিস্ট্রে সরিয়ে ফেলা হয়। পরবর্তীতে হলে যাই যে হল ছাড়বো না, হল থেকেও আমাদের যা ছিল তা একদম আইনশৃঙ্খলা বাহিনী ব্যবহার করে বের করে দেওয়া হয়। তো এর পরবর্তী সময়ে 18 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত সময়টা, নেতৃত্বটা এটা আপনাদের কাছে ছিল, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, স্কুল কলেজের শিক্ষার্থীদের কাছে। এবং আমি এটাকে অভ্যুত্থানের দ্বিতীয় অধ্যায় বলি। 18 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত এই সময় যদি আপনাদের ওই ত্যাগ, কুরবানি না থাকতো, হয়তো আমরা আজকে এই নতুন বাংলাদেশে আসতে পারতাম না। এবং অনেকে আমরা দেখি এখন আমাদের সিভিল সোসাইটির তথাকথিত কিছু আবার আমাদের এজেন্ট আছে, দেশের এবং দেশের বাইরের বিভিন্ন গোষ্ঠীর শ্রেণীর এজেন্ট, যারা নিজেদেরকে অনেক বড় স্টেক হোল্ডার দাবি করে বিভিন্ন ক্ষেত্রে। তারা এখন তাদের জায়গা থেকে বলে, যখন কাজে লাগে তখন বলে আর কি, যে বাংলাদেশে নতুন করে ডানপন্থীরা মাথাচাড়া দিয়ে উঠছে, এই ধরনের কথাবার্তা। একই কথা যখন আওয়ামী লীগ ছিল তখন অন্য আরেকটা পন্থীর বিরুদ্ধে কিন্তু তারা বলে নাই। তো তারা হলো সুবিধাবাদী এজেন্ট আর কি। এবং আমি ওই দিন একটা জায়গায় বলছিলাম যে এটা আসলে আপনি এভাবে যদি বামপন্থা, মধ্যপন্থা, ডানপন্থা দিয়ে আলাদা করেন, আপনি করতেই পারেন, কিন্তু তারা এটা নতুন করে তাদের উত্থান ব্যাপারটা এরকম না। একটা মানুষের বিশ্বাসের জায়গা থেকে এটা জন্মসূত্রে ঐতিহ্যগতভাবে শত শত বছর ধরে ছিল। আপনি এটা বলেন যে তাদের যতটুকু প্রাপ্য আপনি বিগত 53 বছরে কিংবা 16 বছরে বুঝে দিতে পারেন নাই। আপনি এটা বলেন যে তাদেরকে আপনি জোর খাটিয়ে একটা কর্নার করে রেখেছেন, একটা ট্যাগ দিয়ে রেখেছেন। তারা আজকে যতটুকু জায়গা, এটাও যে তারা তাদের প্রাপ্যটুকু বুঝে পেয়েছে এটাও না। এটা না দেখেই আপনার প্রায় 9 লক্ষ কোটি টাকার বাজেট হয়, কিন্তু বাংলাদেশের 30-40 লক্ষ কওমি শিক্ষার্থীর জন্য আপনার বাজেটে কিছু নাই। আপনি এখনো কর্নার করে রাখছেন, এ কারণেই আপনি এই কথা বলতেছেন নতুন করে তারা সামনে আসছে। অথচ এই অভ্যুত্থানের প্রত্যেকটা মিছিলে যখন আমি দেখি, আমি শহীদদের তালিকা যখন দেখি, তখন আমি বেশিরভাগ জায়গায় তাদেরকেই খুঁজে পাই। তাহলে এটা তো তারা নতুন করে না, এটা তারা অর্জন করে নিয়েছে রক্ত দেওয়ার মধ্য দিয়ে, জীবন দেওয়ার মধ্য দিয়ে। এবং 18 জুলাইয়ের পরে যখন আমাদেরকে ডিজিএফআই তুলে নিয়ে যায়, ডিবি তুলে নিয়ে যায়, আমাদের সামনে ওই ডিবি অফিসেও 2-1 কনস্টেবল ভাই ছিল। আমাদের কাছে যেহেতু ফোন ছিল না, টিভি দেখতে পারতাম না, সংবাদপত্র দেখতে পারতাম না, 2-1 ভাই মাঝে মাঝে এসে তার ফেসবুকটা স্ক্রল করার সুযোগ দিত। সেই ভাইরা বলতো যে ভাই দেখেন আজকে যাত্রাবাড়িতে কিভাবে গুলি করছে। একজন ভাইয়ের কথা মনে আছে, উনি সনাতন ধর্মাবলম্বী। উনি এসে আমাকে একটা লাইন স্পষ্ট এভাবে বলল, ভাই যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচে দাড়ি, টুপি, পাঞ্জাবি দেখে দেখে গুলি করতেছে। তাহলে এই যে ত্যাগ, কুরবানি, এটার মধ্য দিয়ে তারা এই যে নতুন বাংলাদেশ, এই যে লড়াই, এটার অংশ। এখন সবচেয়ে বড় যে জায়গাটা, আমাদের এই পুরাতন সিস্টেমটাকে আমরা এই 2 বছরে যেভাবে দেখলাম, আসলে এই সিস্টেমের যারা সুবিধাভোগী গোষ্ঠী, আপনি যতই সৎ থাকেন, নীতির পথে থাকেন, আপনার অবস্থা যতটাই খারাপ যাক না কেন, আপনার পরিবার যতই খারাপভাবে চলুক না কেন, আপনি যেহেতু কথা বলছেন তাদের পুরাতন সিস্টেম ভেঙে নতুন সিস্টেম গড়বেন, তারা প্রয়োজনে আপনার পিছনে কোটি কোটি টাকা ইনভেস্ট করবে, কিন্তু আপনাকে তারা প্রশ্নবিদ্ধ করেই ছাড়বে।
তারা মনে করে তাদের ওই সাম্রাজ্যটা, যেটা হাজার হাজার কোটি টাকা লুটপাটের সাম্রাজ্য, ওই সাম্রাজ্যটা বাঁচিয়ে রাখার জন্য 2-4 জন জুলাইয়ের সম্মুখ সারির নেতৃত্ব বলেন, যোদ্ধা বলেন, তাদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা 10, 20, 50 কোটি টাকা খরচ করে ফেলবে। এটা তাদের কিছু যায় আসে না। তারা, আমরা দেখি যে পুরো বাংলাদেশে এখন আমরা যেটা দেখছি, একটা নতুন শ্রেণী তৈরি হয়েছে। আমি যখন গ্রামে যাই 10-15 দিন থাকি, আমি আমার ওই মানুষদের সাথে ওইভাবে কথা বলি যেভাবে আমি প্রথম আমার জীবনের 18 বছর কথা বলেছি, চলেছি। তারা বলে যে এখন বেশিরভাগ এমন একটা মানুষ তৈরি হয়েছে যারা নিজেদেরকে শুধু মান সম্মান বাঁচানোর জন্য মধ্যবিত্ত পরিচয় দেয়, কিন্তু তাদের অবস্থা নিম্নবিত্তর কাতারেও পড়ে না। যারা তাদের জায়গা থেকে মান সম্মান বাঁচানোর জন্য গরু কুরবানিতে একটা অংশ দেয়, কিন্তু ওই টাকাটাও ধার করে নিয়ে দেয়া। যারা তাদের জায়গা থেকে মানুষকে দেখানোর জন্য ঘরে হয়তো ইট দিয়েছে অথবা টিন দিয়েছে, কিন্তু সেটাও ঋণ করে আনা। সম্পদগুলো ধীরে ধীরে একটা গোষ্ঠীর কাছে যাচ্ছে, যেই সংখ্যাটা খুবই ছোট, আর বাকি সব মানুষ ধীরে ধীরে নিচের দিকে নামছে তাদের অবস্থাগুলো। এখন আমি এই অল্প দিনে যে বিষয়টা দেখলাম, যে আমাদের পুরাতন যে রাজনৈতিক দলগুলো, ইভেন ধরেন এখন সবচেয়ে বড় রাজনৈতিক দল আমাদের বিএনপি, আমি দেখছি এই বিএনপিও আকাঙ্ক্ষার জায়গায় একটা রাজনৈতিক দল হিসেবে বিএনপি নাই। এখানেও দুইটা স্পষ্ট ভাগ দেখি, যার মধ্যে একটা ভাগ আসলেই নিপীড়িত, নির্যাতিত, এবং যারা চায় যে অনেক হয়েছে, আর না, এবার একটা পরিবর্তন হোক। কিন্তু তাদের মধ্যেও আবার একটা অংশ দেখি যাদের মধ্যে আমরা দেখি এখনো আশেপাশের দেশের প্রতি তাদের দিল নরম হয়ে আছে। তাদের মধ্যেও একটা অংশ দেখি